সৌমির ঝাল ফুচকা খেতে খুব ভালো লাগে, তাই সে যখনই ফুচকা খায় খুব ঝাল দিয়ে ফুচকা খায়। কিন্তু তার এই অভ্যাস থেকে ওর শাশুড়ির খুব রাগ করতো। দাদা, একটু ঝাল দিয়ে আলুটা মাখবে, একটু বেশি করে ঝাল দিও, আর ওই লঙ্কা চাটনিটাও দিও কিন্তু। আরে দিদি, এই চাটনিটা খুব ঝাল, আপনি খেতে পারবেন না। আমি তো অল্পই মেশাই। খাইয়ে দাও ভাই, আমার বৌমা ওই ঝাল ফুচকাই খেতে ভালোবাসে, তাই বেশি কথা না বলে না খাইয়েই দাও। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে, খুব ঝাল হয়েছে। তুমি যখনই এখানে আসবে না, এরকম ঝাল দিয়েই আমাকে ফুচকা বানিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ দিদি, নিশ্চয়, এবার থেকে আমি মনে রাখবো। আস্তে আস্তে এই কথা সবাই জানতে পারলো যে সৌমি খুব ঝাল দিয়ে ফুচকা খেতে পছন্দ করে। সৌমি একদিন একটা অনুষ্ঠানে যায়, সেখানে গিয়ে দেখে যে একটা ফুচকাওয়ালা সবাইকে ফুচকা খাওয়াচ্ছে, কিন্তু ওই ফুচকার সেই টেস্ট আসছিল না। সৌমি বৌদি, তুমি তোমার টেস্টের মতোই ফুচকাটাকে তৈরি করতে বলো, না হলে উনি তো একদম সাদা ফুচকা খাওয়াচ্ছেন। আরে ছাড়ো শেফালি, সোমিয়া যদি জলটা বানাতে বলে, ও তোমরা কেউ খেতে পারবে না। সোমিয়া প্রচুর ঝাল খায়, আর ও নিজের মতো করেই জল বানাতে বলবে, আর এমনটা হলে কেউই ফুচকা খেতে পারবে না। ওখানে পাশেই একজন মহিলা দাঁড়িয়ে এই সব কথা শুনছিল। সে কাছে এসে বলল যে যতই বলুক না কেন, আমার মতো ঝাল ফুচকা কেউই খেতে পারবে না। আমি অনেক কম্পিটিশন জিতে অনেক রেকর্ড ভেঙেছি, আমার মতো ঝাল ফুচকা কেউ খেতে পারে না, বুঝলে? হ্যাঁ বৌদি, সুইটি কাকিমা না অনেক কম্পিটিশন জিতেছে, অনেক ঝাল ফুচকা খেয়ে অনেক পুরস্কারও পেয়েছে। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো, কিন্তু আপনি কি করে বলতে পারেন যে আপনার থেকে বেশি ঝাল ফুচকা আমি খেতে পারবো না? আমাদের মধ্যে তো কোনো কম্পিটিশন হয়নি। তো হয়ে যাক না কম্পিটিশন, কম্পিটিশনে আমিই তো জিতবো। আর একটা কথা, আলুটা কিন্তু আমি ঝাল করে মাখাবো। ঠিক আছে, আপনি বড়, আপনার শর্ত আমি মেনে নিচ্ছি। তবে নেক্সট উইক সোমবারই কম্পিটিশনটা হোক, আর যে জিতবে সে কিন্তু সব থেকে দামি স্মার্টফোনটা গিফটে পাবে। আমি এমনিতেই ভাবছিলাম একটা ফোন কিনবো। যাক বাবা, আমার টাকাটা বেঁচে যাবে। ঠিক আছে কাকিমা, তাহলে কম্পিটিশনেই দেখা হবে। সৌমি সুইটি কাকিমার সাথে প্রতিযোগিতা করবে বলে বাড়িতে চলে এলে ওর শাশুড়ি খুব রাগারাগি করে। বৌমা, তুমি যদি এই কম্পিটিশনে হেরে যাও তাহলে অত দামি একটা স্মার্টফোন তোমাকে দিয়ে দিতে হবে, সে খেয়াল আছে তোমার? আরে মা, সেই জন্যই তো হ্যাঁ বলেছি, কারণ আমারও তো একটা স্মার্টফোনের দরকার। আপনার ছেলেকে তো কবে থেকে বলছি একটা স্মার্টফোন কিনে দিতে, ও তো দেবে না। তাই সামনে থেকে অফারটা পেয়ে না আমি আর লোভ সামলাতে পারলাম না। কাট মা, তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই গো? তুমি তো জানো আমি কত ঝাল ফুচকা খাই। তুমি শুধু তোমার আশীর্বাদটা দাও, দেখবে এই কম্পিটিশন আমিই জিতবো। সৌমি এই প্রতিযোগিতার জন্য একদম রেডি ছিল। সে সোমবার দিন তার হাজবেন্ড আর শাশুড়িকে নিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছালো, আর অন্যদিকে সুইটি কাকিমাও নিজের বান্ধবীদের নিয়ে ওখানেই পৌঁছালো। প্রতিযোগিতা শুরু হলো। সুইটি কাকিমার মনে হলো যে সে এত ঝাল দিয়ে ফুচকা বানিয়েছে যে সৌমি একটা ফুচকাও খেতে পারবে না। কিন্তু এ কি, সৌমি যে একের পর এক সব ফুচকাগুলো খেতে থাকলো। আপনি জানেন না যে আজকে আপনার কার সাথে পালা পড়েছে? এটা আমার বৌমা, তাই আপনি অত শত না ভেবে আমাদের পুরস্কারটা রেডি রাখবেন। সুইটি কাকিমা এত ঝাল দিয়ে ফুচকা বানিয়েছিল যে কটা ফুচকা খাওয়ার পর ওরই কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো। কিন্তু এ কি, সৌমি তো ঝাল ফুচকা খাওয়া বন্ধই করছে না। আর অবশেষে সৌমি এই ঝাল ফুচকা খাওয়ার কম্পিটিশন জিতেই যায়। আহা, দারুণ লেগেছে কাকিমা, তুমি যা ঝাল করে ফুচকা বানিয়েছিলে না, আবার দারুণ খেতে লেগেছে। যাই হোক, এবার বলো তো কাকিমা, তুমি আমার স্মার্টফোনের টাকা ব্যাংক ট্রান্সফার করবে নাকি ফোনটা নিজেই কিনে দেবে? তুমি পছন্দ করে নিও, আমি টাকা দিয়ে দেব। ওকে, নো প্রবলেম। নীতিশ, তুমি যে বলেছিলে না অনলাইনে একটা নতুন ফোন এসেছে, ওই ফোনটাই নেব। কাকিমা তো অনলাইন টাকা ট্রান্সফার করে দেবে। সৌমির কথা শুনে তো ওর হাজবেন্ড আর শাশুড়ি জোরে জোরে হাসতে থাকে, আর অন্যদিকে সুইটি কাকিমার মুখ তো দেখার মতো হয়েছিল।
এই কাহিনীটি হলো জগাই নামের এক পকোড়া বিক্রেতার। জগাই আর তার স্ত্রী সীমা মিলে পকোড়া ভাজতো আর বিক্রি করত। জগাইয়ের বানানো পকোড়া সবার কাছে খুব প্রসিদ্ধ ছিল। যে একবার ওই দোকানে আসতো সে বারবার ওই দোকানে খেতে আসতো। পকোড়া খেয়ে নাও, পকোড়া, আলুর পকোড়া, লঙ্কার পকোড়া, পেঁয়াজের পকোড়া, একবার খাবে বারবার আসবে। তাই রাজু আর দিনুর আজ যখন খুব পকোড়া খাওয়ার ইচ্ছে হলো, তখন তারা মোড়ের মাথার সবচেয়ে প্রসিদ্ধ পকোড়ার দোকান মানে জগাইয়ের দোকানে পকোড়া খেতে এলো। আজকে আমরা একদম ঠিক সময় বেরিয়েছি, নয়তো জগাইয়ের দোকানে পৌঁছানোর আগেই সব পকোড়া শেষ হয়ে যেত। ভাই আজ তো জমিয়ে পকোড়া খাবো। জগাইয়ের লঙ্কার পকোড়া এত স্বাদ কি বলবো ভাই। জানিস ভাই, একবার আমার বউ আমার উপর খুব ক্ষেপে গিয়েছিল, তখন আমি ওর জন্য জগাইয়ের দোকানের পকোড়া নিয়ে গিয়েছিলাম। ভাই রাজু, সেই দিন আর আজকের দিন আমার বউ হিংস্র বাঘিনী থেকে শান্ত বিড়াল হয়ে গেছে, বুঝলি? রাজু আর দিনু কথা বলতে বলতে জগাইয়ের দোকানের একেবারে কাছে পৌঁছে গেল। আর দূর থেকে ওরা জগাইয়ের দোকানে অনেক লোকের ভিড় দেখতে পেল। আরে ভাই দিনু, জগাইয়ের দোকানে তো আজকেও খুব ভিড়, তবে আমাদের কি আজকেও আসতে দেরি হয়ে গেল? এই শুনে দিনু জগাইয়ের দোকানের দিকে দেখলো, কিন্তু একটা ব্যাপার দিনুর অদ্ভুত লাগলো যে দাঁড়িয়ে থাকা লোকেদের সবার হাতেই লাঠি ছিল, আর কিছু লোকের হাতে তো আবার পাথরও ছিল। আরে ভাই রাজু, ভিড় তো দেখতে পাচ্ছি, কিন্তু সবার হাতে লাঠি আর পাথর কেন? কোনো ঝামেলা হলো না তো আবার? ওরা কিছু বুঝে ওঠার আগে ওই লোকগুলো চিৎকার এই করতে মার, লাগলো, মার, আর মার একে, সবাই রেগে মার শালাকে, এক মার। কথাই বলতে মার লাগলো। বলছি। এই মার মার, মার একে, মার শালাকে, মার, মার বলছি। এরপর রাজু আর দিনু দেখলো ওই লোকগুলো জগাইকে দোকান থেকে টেনে বের করে আনছে আর বলছে, বেরিয়ে আয় বলছি, বদমাইশ বেরিয়ে আয়। আজকে তোকে তোর কাজের এমন শাস্তি দেবো যে তুই সারা জীবন মনে রাখবি। এই বলেই ভিড়ের মধ্যে থেকে একটা লোক জগাইয়ের মাথায় জোরে লাঠি দিয়ে মারলো, আর জগাই যন্ত্রণায় কাতরাতে লাগলো। এরপর তো সবাই মিলে ওকে লাঠি দিয়ে মারতে লাগলো, আর জগাইয়ের মাথা থেকে রক্ত পড়তে লাগলো। ও সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলো। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। তোকে ছেড়ে দেবো? তোর মতো নির্লজ্জ অসৎ পকোড়া বিক্রেতাকে ছেড়ে দেবো? তোকে ছেড়ে দেওয়া মানে তোর এই কাজকে মেনে নেওয়া। এই বলে ভিড়ের মধ্যে থেকে একটা লোক ওর মাথায় পাথর ছুঁড়ে মারলো। এই দেখে জগাই নিজের প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে পালাতে লাগলো। এই লোকগুলো তো আমাকে মেরেই ফেলবে, আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে, না হলে আজ রক্ষে নেই। এই বলতে বলতে জগাই পালাচ্ছিল, আর ওর পেছনে ওই লোকগুলো তেড়ে আসছিল। রাজু আর দিনু এটাই বুঝতে পারছিল না যে আসলে এমন কি হলো যে ওই লোকগুলো ওকে তাড়া করছে, আর ওকে নির্লজ্জ পকোড়া বিক্রেতাই বা কেন বলছে। ওর প্রতি লোকেদের এমন রাগের কারণটা জানতে হলে আমাদের কিছুটা সময় পিছনে যেতে হবে। 410, 420, 430, 490, আজকের কামাই 500। এই করেই চলতে থাকলে তোমাকে পায়ের নুপুর বানিয়ে দেবো। না না, আমার নুপুর চাই না, লাগবে না আমার। কি হলো তোমার? সব সময় তো আমার কাছে গয়নার জন্য বায়না করো। হ্যাঁ, গয়না আমার চাই, কিন্তু সততার পয়সায়। তো আমি কোথায় স্মাগলিং করছি? আমি তো সততার সাথেই টাকা কামাচ্ছি। দেখো, তুমি নিজেও জানো তুমি কিভাবে পয়সা উপার্জন করছো। পকোড়া বানানোর জন্য তুমি কি করো, কেউ জানতে পারলে তোমার কি হবে ভেবে দেখেছো? তখন তোমায় কেউ বাঁচাতে পারবে না। এই শোনো, বেশি জ্ঞান না দিয়ে চুপ থাকো। আমার যেরকম ইচ্ছা আমি সেরকম ভাবেই পকোড়া বেচবো। জগাই একজন নির্লজ্জ পকোড়া বিক্রেতা ছিল। সে পকোড়া তো বিক্রি করত, কিন্তু খুবই নোংরা ভাবে। সে প্রথমে পকোড়ার গোল্লাটা নিজের বগলের তলায় চাপতো, আর তারপর সেটাকে তেলে ভাজতো। আর ওর এমনটা করতে খুব মজা লাগতো। এই হয়ে গেল পকোড়ার গোল্লাগুলো তৈরি। এইবার এইগুলোকে আমি আমার দুর্গন্ধযুক্ত বগলের তলায় চাপবো। এবার এগুলোকে ঢালবো কড়াইতে। এই বলে ও পকোড়াগুলোকে কড়াইতে ফেলে দিল, আর তারপর কড়াইতে ভাজা পকোড়াগুলোকে তুলে সেগুলো দেখে মনে মনে মুচকি এসে বলল, এই নাও, এই হয়ে গেল আমার আসল পকোড়া তৈরি। সীমা, আমাকে আরো বেসন দাও, অনেক পকোড়া ভাজতে হবে। সীমা রোজই ওর স্বামীকে এই নোংরা কাজটা করতে দেখতো, আর ওকে বারণও করতো, কিন্তু সীমার কোনো কথাই শুনতো না। এই বলো তো, তুমি প্রতিদিন কেন এই একই কথা বলো, একই ঘ্যান ঘ্যান করো? আমি কোনো ভুল কিছু করছি না। এটা তো বইয়ে লেখা আছে যে ঘাম ঝরানো টাকার মূল্যই আলাদা, আর আমি তো ঘাম ঝরিয়েই টাকা উপার্জন করছি, মানে আমার বগলের ঘাম। আর এই ঘামের স্বাদেই তো লোকেরা বারবার ছুটে আসে। নাও, তুমিও খাও।
আমার ঘাম ঝরানো পকোড়া। না না, আমি তোমার পকোড়া খাবো না। তোমাকে আরো একবার সাবধান করে দিচ্ছি, এই নোংরা কাজটা ছেড়ে দাও, না হলে এটাই তোমার কাল হবে। কিন্তু জগাইয়ের ওপরে সীমার কথার কোনো প্রভাবই পড়তো না, আর সে তার নোংরা কাজটা চালিয়ে যেতে লাগলো। এবং যে খদ্দেররা ওকে অন্ধের মতো বিশ্বাস করতো, ও তাদেরকে ওর বগলের দুর্গন্ধে ভরা পকোড়া খাওয়াতো। এইভাবেই সময় কেটে যেতে লাগলো, আর সেও তার নোংরামি চালিয়ে যেতে লাগলো। এরই মধ্যে সীমা সন্তান সম্ভাবা হয়ে গেল। এই শুনে জগাইও খুব খুশি হলো। দেখছো সীমা, ভগবান কিভাবে আমাদের ওপর কৃপা করছেন। হ্যাঁ দেখছি তো, আর তাই তো তোমায় বলছি, এখন তো এই নোংরা কাজটা ছেড়ে দাও, আমাদের যে সন্তান আসতে চলেছে। তুমি আবার শুরু করে দিলে। আমার উন্নতিতে তোমার কিসের সমস্যা? মাঝে মাঝে তো মনে হয় তুমি আমার সব থেকে বড় শত্রু। এই বলে আবারও জগাই সীমাকে চুপ করিয়ে দিল, আর সে তার নোংরা কাজটা চালিয়ে যেতে লাগলো। কিন্তু কথায় আছে না, লুকিয়ে লুকিয়ে যতই খারাপ কাজ করো না কেন, একদিন তুমি ধরা পড়বেই, আর তখন তোমাকে তোমার সব অন্যায়ের জবাব দিতে হবে। একদিনের ঘটনা, জগাই পকোড়া বানানোর জন্য পকোড়ার গোল্লাগুলোকে নিজের বগলের তলায় চাপছিল, আর তারপর ধীরে ধীরে ওগুলোকে কড়াইয়ে ফেলছিল। তখনই দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির এইসব নজরে এলে, আরে এই পকোড়া বিক্রেতা জগাই এসব কি করছে? হে রাম, ছি 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 ছি, আমার তো এসব কাণ্ড দেখে বমি পাচ্ছে। লোকটি চুপি চুপি জগাইয়ের ভিডিও তুলে নিল, আর তারপর ওর দোকানে গিয়ে বলল, জগাই, তুই তো খুবই নির্লজ্জ দেখছি। তোর গ্রাহকরা তোকে এত ভরসা করে, আর তুই তাদের নোংরা পকোড়া খাওয়াচ্ছিস। নোংরা পকোড়া? এ আপনি কি বলছেন ভাই? ন্যাকামো ছেড়ে সত্যি করে বল জগাই, তুই ওই পকোড়াগুলোকে কেন তোর বগলের তলায় চাপিস? ছিছি সাহেব, আপনি এসব কি বলছেন? আমি তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সততার সাথেই আমার কাজ করি। কি সীমা, বলো না। সীমা জগাইয়ের কথার কোনো উত্তর দিল না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। লোকটি বুঝতে পারলো যে জগাই এইভাবে মানবে না, তাই সে জগাইয়ের ভিডিওটি সবাইকে পাঠাতে লাগলো, আর যারাই ওই ভিডিওটা দেখলো সবারই তা দেখে বমি পেতে লাগলো। ছি 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 ছি, বাপরে, আমিও তো ওর এখান থেকে পকোড়া কিনে খেয়েছিলাম। ও এইভাবে পকোড়া বানায়? ওর এই পকোড়া খেলে যে লোকের মৃত্যুও হতে পারে। তারপর ওই ভিডিওটি 10 থেকে 100, 100 থেকে 1000, আর 1000 থেকে লাখো মানুষের কাছে পৌঁছে গিয়ে ভাইরাল হয়ে গেল। আর এই ভিডিও দেখেই সবাই রেগে লাঠি আর পাথর নিয়ে জগাইয়ের দোকানে হাজির হয়েছে। আজ আর রক্ষে নেই, আজ একে এর পাপের শাস্তি দিয়েই ছাড়বো, আজ ওকে মেরেই ফেলবো। অবশেষে ওরা জগাইকে ধরে ফেললো, আর আরো একবার ওকে মারতে লাগলো। তখনই সেখানে জগাইয়ের স্ত্রী সীমা এসে সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলতে লাগলো, আমি জানি যে ও ক্ষমার অযোগ্য, ও আপনাদের বিশ্বাস ভেঙেছে, ও আপনাদের স্বাস্থ্য নিয়ে খেলা করেছে, কিন্তু আপনারা ওকে মেরে ফেললে তো আমার পেটে যে সন্তান রয়েছে সে তো ওর বাবার ছত্রছায়া থেকে বঞ্চিত হবে। ভগবানের দোহাই, আমার সন্তানের মুখ যে ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। একজন গর্ভবতী মহিলার প্রার্থনা শুনে সকলের মনে দয়া হলো, আর তাই ওরা জগাইকে এই শর্তে ছেড়ে দিল যে, কান খুলে শুনে রাখ জগাই, তোকে ছেড়ে দিচ্ছি একটা শর্তে, এখানে তুই আর পকোড়া বিক্রি করতে পারবি না, তোকে এই জায়গা ছাড়তে হবে। সীমা ওদেরকে কথা দিল, তাই জগাইকে ওই জায়গাটা ছাড়তে হলো। বারবার বারণ করা সত্ত্বেও জগাই তার নোংরা কাজটা চালিয়ে যাচ্ছিল, আর তাই আজ ওর এই স্বভাবের জন্য শুধু ওর প্রাণ সংশয় হলো না, তার সাথে সাথে ওকে সেই জায়গাটাও ছাড়তে হলো যেখানে ওর ব্যবসা ভালো চলছিল। আজ জগাই যেখানেই দোকান দিতে যায়, ওর পুরনো পাপকর্ম ওকে সেখানেই তাড়া করে। আজও সে তার পাপের জন্য খুবই অনুতপ্ত, কিন্তু কথায় আছে না, জুতো মেরে গরুদান করে কি বা লাভ। বেস্ট বাডিজ।